হ্যালো। হ্যাঁ, আমি সুস্মিতা বলছি। ভালো আছেন তো? ওকে, আমিও ভালো আছি। আজকে তাইলে আমি শুরুতেই আমার প্রয়োজনীয় কথাটা সেরে নিই, তা নাহলে আমি ভুলে যাব। মানে মনোযোগ দিয়ে ভিডিও করতে করতে, কেননা তখন কনসেন্ট্রেশনটা সম্পূর্ণ আমার ভিডিওর উপর থাকে, তো সেই জন্য মানে এইটা খুবই মানে এক কথাতে ইন্টারেস্টিং বলা চলে। যাই হোক, আমার প্রয়োজনটা হলো আমি যে ভিডিওটা করতে চলেছি এবং পোস্ট করার পরে আপনারা যখন দেখবেন বা পেয়ে যাবেন, তখন এটা অনুরোধ জানাচ্ছি আপনারা দেখবেন। দেখার পর যদি মনে করেন যে হ্যাঁ, এটা আমার ভালো লেগেছে এবং আমার অনেকটা সাহায্য করবে, যা কিছু যেভাবে নিতে চাইবে তারা দেখবেন। যদি পছন্দ হয় আমাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রিপশানে আমার খুব দরকার। ওকে, এবারে তাইলে আমি আমার ভিডিও করা শুরু করি। আজকের সঙ্গীতের উপর করছি রাগ গৌর মল্লার। এখন কিছুটা বর্ষা, আমার এখানে বর্ষাই চলছে বলতে গেলে, সেক্ষেত্রে সব জায়গাতেই বর্ষা চলছে, সেই ক্ষেত্রে আপনাদেরও ভালো লাগবে মল্লারের উপরে কিছু কথা টথা বললে। আজকের রাগের নাম হলো গৌর মল্লার। এই গৌর মল্লার রাগটা না, এর মধ্যে কিছু মতভেদ রয়েছে, কিছু মতভেদ আছে এর মধ্যে, বেশ অনেকটাই মতভেদ রয়েছে। তাছাড়া মেইন যেটা বলছি, গৌর মল্লাটা তিনটে ঠাটের উপরে এর উৎপত্তি। তিনখানা ঠাটের উপরে কোন রাগটা না গৌরমল্লার রাগটা উৎপত্তি। এবং তিনটে ঠাট যদি আলাদা আলাদাভাবে তিনটে ঠাটের উপরে যদি আপনি পরিচয় জানেন, তাহলে কিছুটা তো পার্থক্য থাকবেই, তাই না? আর তাছাড়া তার কিছুটা চলনের মধ্যে একটু আধটু পার্থক্য থাকবে, কিন্তু গৌরমল্লার যখন নামকরণ হয়েছে, একটাই নাম তিনটে ঠাট, সেক্ষেত্রে নিশ্চয়ই মিলটা বেশি থাকবে, আমার যেটা অনুমান। হ্যাঁ, যাই হোক, এবারে আমি যেটা বলছি, আমরা যে তিনটে ঠাটের উপরে আমরা এই গৌরমল্লার সম্পর্কে মানে জ্ঞান অর্জন করেছি, সেই তিনটে ঠাট হলো খাম্বাজ, কাফি আর বিলাবল। হ্যাঁ, তিনটে ঠাটের অন্তর্গত গৌরমল্লার। এখন আমরা যেটা শিখেছি সেটা হচ্ছে খাম্বাজ ঠাটের উপরে। তাহলে আমি খাম্বাজ ঠাটের উপরে যে গৌরমল্লারটা, সেই গৌরমল্লারের উপরে আপনাদের পরিচয়টা দেব এবং এর সবটাই ডিটেলসে খুব সুন্দর করে আপনাদের আশা করি বলতে পারবো এবং আপনারাও বুঝতে পারবেন। সেটা হচ্ছে এর উৎপত্তি, গৌরমল্লারের উৎপত্তি খাম্বাজ ঠাটের উপরে। হ্যাঁ, এই রাগে দুটো নিয়ের প্রয়োগটা সর্বসম্মত। হ্যাঁ, আর গায়ের কিছু মতভেদ রয়েছে। তাছাড়া এর বাদী হলো মা, সমবাদী সা, জাতি সম্পূর্ণ মানে আরোহী অবরোহী দুটোতেই সাতখানা পর্দা লাগছে। এবারে বলছে যে দুটো নিয়ে যে ব্যবহারটা বলেছে, মানে যাওয়াতে কিন্তু শুদ্ধ নিয়ের ব্যবহার নেই, সরি কোমল নিয়ের ব্যবহার নেই, অবরোহেতে ধা যুক্ত করে কোমল নি ব্যবহার হচ্ছে। অর্থাৎ আমি বলে দিচ্ছি, অবরোহিতে অর্থাৎ সা নি ধা পা, এটা কিন্তু সরল, মানে গতিটা হলো সরল হয়ে যাচ্ছে, সা নি ধাপাটা সরল হয়ে যাচ্ছে, কিন্তু এখানে বলছে যে ধা যুক্ত করে কোমল নি ব্যবহার হচ্ছে। কখন ব্যবহার হচ্ছে? অবরোহতে। কিভাবে ব্যবহার হচ্ছে সেইটাই আপনাদের আমি এক্ষুনি আরোহী অবরোহীর মধ্যে দিয়ে জানিয়ে দিচ্ছি। এর গাওয়ার সময় হলো রাত্রির দ্বিতীয় প্রহর। আর এইটা বর্ষাকালীন রাগ। কেন বর্ষাকালীন রাগ? রাগের নাম গৌর মল্লার, মল্লার প্রকারের উপরে রয়েছে, অর্থাৎ আমরা অঙ্গ বলি, সেই জন্য এটা বর্ষাকালে যে কোনো সময় গাওয়া যায়। এবারে আরোহীতে আসি। সা, রে, গা রে, মা গা রে সা। আবার এইটুকুনি জায়গায় রিপিট করছি, সা, রে, গা রে, মা গা রে সা, কমা রে পা মা পা। এই রে পা মা পাটা কিন্তু মল্লারের একটা নিজস্ব রূপ। রে পা মা পা, এই রেটা কিন্তু মা দিয়ে টেনে রেটা আনছে, অর্থাৎ মা টাচ করে রে আসছে, রে পা মা পা,
কমা ধা নি সা, ধা শুদ্ধ নি সা, তাহলে এখানে যাওয়ার সময় শুদ্ধ নিয়ের ব্যবহার হচ্ছে। আর অভরে কি হচ্ছে, সা ধা কোমলনি পা মা। তাহলে এই জায়গাটা আমি কিছুক্ষণ আগেই বললাম আপনাদের যে বক্র চলনটা অর্থাৎ গতিটা বক্র কখন হচ্ছে, বক্র অবর হইতে বক্র হচ্ছে। কিভাবে বক্র হচ্ছে, ধা যুক্ত করে কোমলনি ব্যবহার করে। তাহলে এর অবরেও সা ধা নি পা মা, হ্যাঁ, কমা গামা রেসা। ওকে, গামা রেসা। এইবারে আমি পকরে আসছি। আপনাদের পকর সম্পর্কে কতটা নলেজ আছে আমি জানি না, তাও আমি রিপিট করে দিচ্ছি একবার শর্ট ফর্মে। সেটা হচ্ছে, পকর হলো রাগে যখন পকরের ভূমিকা খুব গুরুত্বপূর্ণ। পকর হচ্ছে কিছু সমষ্টিযুক্ত স্বরের ব্যবহার, যেখানে বিস্তার তানের মধ্য দিয়ে রাগের রূপ প্রকাশ পায়। কিছু সমষ্টিযুক্ত স্বর, যে স্বরগুলো এই রাগে ব্যবহার হয়, সেই স্বরের কিছু সমষ্টিযুক্ত স্বর, যে স্বরগুলোর মধ্য দিয়ে গৌড়মল্লার রাগের রূপটাকে আমি স্বর বিস্তার তার বিভিন্ন জিনিসের মধ্য দিয়ে প্রকাশ করে দিচ্ছি, সেটাই হলো পকর। তাহলে পকরের ভূমিকাটা খুব যথেষ্ট গুরুত্বপূর্ণ। এবারে পকরটা আমি বলি, রে গা রে মা গা রে সা, রে গা রে মা গাটা খুব ব্যবহার হচ্ছে। তাহলে রে গা রে মা গা রে সা, কমা তারপরে রে পা মা পা। আমি কিছুক্ষণ আগেই আরোহিতে বলেছি রেটা কিভাবে ব্যবহার হচ্ছে, মা দিয়ে ব্যবহার হচ্ছে, মাকে টাচ করে। তার মানে ডাইরেক্ট মা হচ্ছে না, কিন্তু মারে করছে না, রে পা মা পা, মা টাচ করে রে পা মা পা। তারপরে ধাসা, ধাসা যাচ্ছে, এখানে নিয়ের ব্যবহার হচ্ছে না, ধাসা যাচ্ছে, ধা পা মা, ধা পা মা। হ্যাঁ, এইটুকুনো জানলেন তো। তাহলে এখানে কি হচ্ছে, ধা পা মা, ধাসা। এখানে দেখা যাচ্ছে যে পকরের মধ্যে আমি যেটা দেখতে পাচ্ছি, এখানে আপনার নিয়ের ব্যবহার নেই বললেই চলে, তাই না? তা অথচ আরোহী অবরোহীতে আপনার নিয়ের ব্যবহার হচ্ছে। আরোহীতে আপনার, হ্যাঁ, নিয়ের ব্যবহার হচ্ছে, ধানিসা হয়েছে, কিন্তু অবরোহীতে আপনার কোমলনিটাকে ব্যবহার করেছে বক্রভাবে। তাহলে নিয়ের ব্যবহার আরোহী অবরোহীতে শুদ্ধ কোমল থাকা সত্ত্বেও পকরের মধ্যে কিন্তু আমি পাচ্ছি না নিয়ের শুদ্ধ এবং কোমল নিয়ের ব্যবহার। সেক্ষেত্রে আমার যেটা অনুমান, পরে দেখে আপনাদের বলবো, মানে নিটা অত্যন্ত দুর্বল, প্রবল না নিয়ের ব্যবহারটা। আপনি বাদী সমবাদী, সা মা আর সা বাদী সমবাদী, সেই হিসেবে মায়ের ব্যবহার প্রবল হবে। এবং সা তো আপনার একটা স্ট্যান্ডিং নোট, যেটা ছাড়া পৃথিবীর কোনো গান তৈরি হতে পারে না। এবং এইটাই হলো আমাদের ভিত। আমরা ওখান থেকে শুরু করি, আবার সেখানে এসে দাঁড়াই। সেই হিসেবে স্ট্যান্ডিং নোটকে তো আমরা কোনো দিক থেকে কোনো রকমভাবে বাদ দিতে পারি না। কিন্তু আমার মা আর সা যখন বাদী সমবাদী রয়েছে, সেক্ষেত্রে আমার মা এবং সায়ের প্রবলতা তার যথেষ্ট রাগের মধ্যে থাকছে অন্যান্য এর মধ্যে থাকা অন্যান্য স্বরের তুলনায়। বোঝার চেষ্টা করবেন, অন্যান্য এই রাগের মধ্যে থাকা অন্যান্য স্বরের তুলনায় বাদী সমবাদীর গুরুত্বটা তুলনামূলক বেশি, বিশেষ করে বাদীটা, সবচেয়ে বাদীটা। যাই হোক, এবারে আবার আরেকটা জায়গায় আমি বলছি, এখানে তা প্রথমেই আমি বলেছি এখানে রাগের মধ্যে অনেক মতভেদ আছে। আমি একটা মতভেদ যেটা দেখাচ্ছি, এই রাগেতে আরেকটা দ্বিতীয় মতেতে আরোহীটা কি দেখুন, সা রে গা মা কমা পা ধা সা। তাহলে কি হচ্ছে, এখানে ধাসা যখন নিকে টাচ করে ধাসা হচ্ছে, তার মানে নিটা ডাইরেক্ট ব্যবহার হচ্ছে না আরোহীতে, দ্বিতীয় মতে যেটা। আর অবরোহীটা কি হচ্ছে, সাধা নি পা, যেমন প্রথমটাতে দেখিয়েছি ঠিক সেরকমই সাধা নি পা। হ্যাঁ, কিন্তু এখানে মা পর্যন্ত আসছে না। তার কারণটা হচ্ছে এখানে ওটার মধ্যে বাদী মা, এখানে পা আসছে। সেক্ষেত্রে সম্ভবত এটার
পা বাদী হতে পারে, আমি কিন্তু মা আলাদা রয়েছে, সেখানে মাও বাদী হতে পারে। হ্যাঁ, গা রে গা সা, ওটাতে গামা রেসা রয়েছে, এটাতে হ্যাঁ গামা রেসা রয়েছে প্রথমটাতে, এখানে বলছে গা রে গা সা। এখানেও দেখছি যে নি খুব দুর্বল, অর্থাৎ নিয়ের ব্যবহারটা কম। তাহলে আমি প্রথমেই আগে বলেছি, যেহেতু এটা আপনার বক্র গতি, আর এইটার বলছে বক্র গতি আছে, এটার গতিটা সম্পূর্ণভাবে বক্র, সরল না একেবারেই। এটা পূর্বাঙ্গ প্রধান রাগ। পূর্বাঙ্গ প্রধান রাগ অর্থাৎ মানে নিচের দিকে গাওয়া হয়। মন্দ্র সপ্তক এবং মধ্য সপ্তকে এর তান, স্বর বিস্তার ইত্যাদি ইত্যাদি হয়। প্রথমেই বলেছি এটা বর্ষাকালীন রাগ, যে কোনো সময় আপনি গেতে পারেন। এই রাগেতে আগেও বললাম যে নিয়ের ব্যবহারটা অল্প এবং গা যথেষ্ট প্রবল, যদিও বাদী মা, কিন্তু গা এখানে যথেষ্ট প্রবল, মানে গায়ের ব্যবহারটা গা রে গা সা, গামা রে সা, দেখতে পাচ্ছেন তো, মানে সাধা নি পা মা, মা চলে আসছে, সেক্ষেত্রে মা গা সা এ যথেষ্ট প্রবল আছে এগুলো। এই রাগটা কিভাবে তৈরি হয়েছে, এবং এটা তাহলে গা প্রবল বললাম, এটা গৌর মল্লার, কত রকম মল্লার আছে না, নট মল্লার, গৌর মল্লার, মিয়া মল্লার, অনেক কিছু মল্লার আছে। তা এই গৌর মল্লারটা কিভাবে তৈরি হচ্ছে, গৌর রাগের সাথে মল্লারের মিশ্রণ ঘটিয়ে এই রাগটা তৈরি হয়েছে, অর্থাৎ গৌর মল্লার তৈরি হয়েছে। কিভাবে তৈরি হয়েছে, কারণ স্বর সমষ্টি সম্পর্কে আপনাকে আগে গৌড়ের সম্পর্কে বলি, তারপরে মল্লারেরটা বলবো, এবং দুটো পাঞ্চ করে কিভাবে এই রাগটা গাওয়া হচ্ছে সেটাও জানাচ্ছি। তাহলে গৌর রাগের যে স্বর সমষ্টি সেটা বলছে রে গা রে মা গা। এই আপনি দেখলেন না, রে গা রে মা গা, আগেও দেখেছেন, আপনি পকড়েও দেখলেন। হ্যাঁ, এই স্বর সমষ্টি হচ্ছে গৌর রাগের স্বর সমষ্টি, রে গা রে মা গা। হ্যাঁ, রে গা রে মা গা। আর মল্লারের কি হচ্ছে, মল্লারে আগেই বলেছি রে পা মা পা, ধাসা, ধা নি পা মা, ধা নি পা মা। যদিও মল্লারে কোমল নি নেই, কিন্তু এখানে তো মল্লারে অবরোধে কোমল নিয়ের ব্যবহারটা রয়েছে, সেক্ষেত্রে আমি এখানে আপনাদের জানাচ্ছি মল্লার রাগের কি বলছে, রেপা মাপা ধাসা। হ্যাঁ, রেপা মাপা ধাসা, এখানে ধাসা ব্যবহার হচ্ছে, এবং সাধা নি পা মা, নি পা মা, মাতে আসছে। তাহলে এই যে স্বরবিন্যাস, আপনাদের মল্লার রাগের স্বরবিন্যাস এবং গৌর রাগের স্বরবিন্যাস দুটো পাঞ্চ করে কি হচ্ছে, গৌর মল্লার এই স্বরসঙ্গতি যুক্ত করে পাঞ্চ করে, অর্থাৎ যুক্ত করে গাওয়া হয়। মল্লারের বাদী, এবারে একটা ভীষণ ইন্টারেস্টিং জায়গা, মল্লারের বাদী সাধারণত পা হয়, হ্যাঁ, আর গৌরের বাদী হলো মা। তাহলে সেক্ষেত্রে আমার গাওয়ার মধ্যে মানে কিভাবে আমি এটাকে ব্যবহার, মানে পা আর মায়ের ব্যবহারটা করব বলছে, সেই হিসেবে গৌড়ের বাদী স্বরের প্রাধান্যতাটা রাখতে লাগবে। গৌড়ের বাদী স্বর কি মা, গৌড়ের বাদী স্বরের প্রাধান্যতাটা দিয়ে মল্লার রাগে পা বাদী পাকে ন্যাস করতে বলছে রাগেতে, মানে দুটোরই ব্যবহার হয়ে যাচ্ছে। প্রাধান্যতা দিচ্ছি আমি গৌড়ের বাদী মাকে, আর মল্লারের বাদী পাকে আমি প্রাধান্যতা দিচ্ছি কিভাবে, ন্যাস করে প্রাধান্যতা দেওয়ার জন্য। ন্যাস অর্থটা কি, ন্যাস অর্থটা হলো আপনি স্বর বিস্তার টান টান করে পায়েতে আসলেন, আবার পা থেকে আবার শুরু করতে পারেন, বা সা থেকে শুরু করতে পারেন। ন্যাস স্বর যেখানে দাঁড়ানো যায় সেটাকেই বলছেন ন্যাস স্বর। আপনি স্বর বিস্তার করেন যেখানে সেখানে কিন্তু দাঁড়াতে পারবেন না। আপনি ভাবুন এখানে 7টা পর্দাই রয়েছে, সা বাদ দিয়ে রে গা মা পা ধা নি, এই যে
রে গা মা পা ধা নি, এই যে ছটা পর্দা রয়েছে না, এই ছটা পর্দার মধ্যে যেখানে সেখানে আপনি ন্যাশ করতে পারবেন না। ন্যাশ করা মানে আপনাকে দাঁড়ানো, দাঁড়িয়ে পড়া, মানে আমরা দাড়ি দিই যেটাতে, সেটা হলো ন্যাশ। হ্যাঁ, সেখানে বলছে যে গৌড়ের বাদী মাকে যথেষ্ট প্রাধান্যতা দিতে হবে। ওই যে সাধা নি পা মা, হ্যাঁ, আবার এইদিকে দিচ্ছে পাকে ন্যাশ করছে। ওখানে মা করলো ঠিকই, কিন্তু ওখানে ফুল স্টপ দিচ্ছে না, পাতে ঘুরে ফিরে পাতে ন্যাশ করা হচ্ছে, মানে দাঁড়াচ্ছে। এইভাবে গৌরমাল্লাটা গাওয়া হয়। এবারে তাহলে আপনাদের এই রাগের মুখ্য কিছু স্বর বিস্তার বা স্বর সঙ্গতি আমি আপনাদের ভালোভাবে জানিয়ে দিচ্ছি, মুখে বলে জানাচ্ছি, যেটা আপনাদের যথেষ্ট উপকার দেবে। কেননা এটা দুটো রাগের মিশ্রণে, দুটো রাগের মুখ্য অংশগুলোকে যোগ করে আমরা যে গাইছি, এবং পকরের গুরুত্বটাকে রেখে, এবং বাদী সমবাদীর গুরুত্ব, সমবাদীর থেকে এখানে বাদীর গুরুত্বটা বেশি দেখিয়ে যে গাওয়া হচ্ছে, সেখানে যথেষ্ট ডিফিকাল্ট। আমাকে খুব চিন্তা ভাবনা করেই আমাকে স্বর বিস্তার বা তানেতে অনেক সময় একটা কথা যেটা বলা দরকার, ঘরানা বেসিসে আমি বলছি না, আমাদের শিক্ষাগত জায়গার উপরে বেস করে এবং রিফাইন করা জায়গা যেগুলো, মানে এখন তো আমাদের উত্তর ভারতীয় সঙ্গীত বা হিন্দুস্তানি সঙ্গীত তো অনেক রিফাইন হয়েছে, রিফাইন করে করে গাওয়া হয়। সেক্ষেত্রে মানে আমরা তর্ক করতে যেতে পারি না। তানের ক্ষেত্রে অনেক সময় আপনারা যে পর্দাগুলো ব্যবহার হয়, আপনাকে মোট কথা সেই পর্দাগুলো রেখে এবং ওইটা গ্রামারটাকে বজিয়ে রেখে, অর্থাৎ ব্যাকরণটাকে বজিয়ে রেখে আপনি স্বাধীনভাবে আপনি তান করতে পারেন। স্বাধীনতা রয়েছে তানে, তবে গতির প্রতি নজর রাখতে হবে। বক্র হলে সেটাকে বক্রভাবেই করতে হবে। হ্যাঁ, সেটাকে বক্রভাবেই করতে হবে। শুধুমাত্র আমরা যেটা শিখেছি সাপাত তান মারতে, সাপাত তানটা সরল, সা থেকে একদম আপনি যতদূর উপরে যেতে পারবেন ওখান থেকে ফিরবেন, সিধে ফেরা এবং সিধে যাওয়া সিধে ফেরা, সেটা হলো সাপাত তান। সেক্ষেত্রে কিন্তু তান খুব ফাস্ট হয়, সেই ক্ষেত্রে কোনো বিধি নিষেধ থাকে না। আমার শিক্ষাগত হিসেবে আমি এটা জানালাম, এর মধ্যে কোনো বিধিনিষেধ থাকে না, অনলি ফর সাপাত তান যেটা বলছি। কিন্তু আপনি যখন অন্যান্য তান যখন গাইবেন, তখন আপনার গতি সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল হতে হবে। এবং আপনি যদি যেটা বলছে আপনার পূর্বাঙ্গ প্রধান রাগ হলে আপনাকে মন্দ্র মধ্য সপ্তকের মধ্যে তানের প্রকারটা বেশি দেখাতে হবে এবং বিস্তারটাও বেশি দেখাতে হবে। তো যাই হোক, আমি অনেক ডিটেলসে চলে যাচ্ছি, এতটা ডিটেলসে গেলে আর দেরি হয়ে যাবে। তবে আমি আজকে একখানার উপরেই করছি, পরের দিন আপনাদের কাছে আর দুটো ঠাটের উপরে আমি ডিটেলসে জানাবো। কারণ একদিনে এতটা করলে সবচেয়ে বড় কথা হচ্ছে আমার হয়তো পেশেন্স থাকবে না, এবার যারা শুনবে তারা একদম মানে বিরক্ত হয়ে যাবে পড়তে পড়তে বা শুনতে শুনতে, আর বোঝার ক্ষমতার বাইরে হয়ে যায়। সেই জন্য আমি এত ডিটেলসে যাব না। মানে এখন মানে গৌরমল্লার যে আর দুটো ঠাট আছে, যে কাফি এবং বিলাবল, সেই দুটো আমি পরের এপিসোডে তৈরি করছি। এবং রাগের মধ্যে যে কিছু মুখ্য স্বরসঙ্গতি সেগুলো বলছি আমি, যেমন মাপা ধাসা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আপনি যখন তান করবেন বা স্বর বিস্তার করবেন, এই স্বর সঙ্গতিগুলোর প্রতি গুরুত্বটা রাখবেন। ধা নি পা, প্রথমেই বলেছি অবরোহটা মানে ধা যুক্ত নি কোমল নিয়ের ব্যবহার, ধা কোমল নি পা, এইটাও খুব গুরুত্বপূর্ণ। মাপা গা এটাও কিন্তু বক্র হচ্ছে, পামা গা হচ্ছে না, মাপা গা হচ্ছে, এটাও বক্র হচ্ছে। তারপরে রেগা রেমা গা পা মা, রেগা রেমা গা পা মা, এটা কেন? এটা হচ্ছে গৌড়ের নিজস্ব রূপ, গৌড় রাগের নিজস্ব রূপ। তাইলে রেগা রেমা গা রেগা রেমা গা পা মা, হ্যাঁ, এই স্বর সমষ্টিও যথেষ্ট গুরুত্বপূর্ণ। তার কারণ হচ্ছে গৌড়ের এগুলো আমি এতটা ডিটেলস বলছি, কেউ বলে কিনা জানি না, আমি সবটাই ক্লিয়ার করে দিচ্ছি। এটা হলো গৌড়ের রূপ। হ্যাঁ, আর
গারে গারে সা, গারে গারে সাটা রয়েছে, বিশিষ্ট স্বর সঙ্গতি এগুলো। সা সা রে গা মা, গাপা মা, গাপা মাটা অনেক জায়গায় রয়েছে। এই যে মুষ্টিমেয় স্বর সমষ্টি, এই স্বর সমষ্টিগুলো আপনার ঘুরিয়ে ফুরে বিভিন্ন রকমভাবে ভেঙে ভেঙে আপনাকে বিভিন্ন স্টাইলে, বিভিন্ন শৈলীতে, বিভিন্ন ঢঙেতে আপনার নিজস্ব গায়কের মধ্য দিয়ে আপনি যদি গাইতে পারেন, দুর্দান্ত লাগবে শুনতে। যে কোনো রাগ গান, যে কোনো গানই গান না কেন, গায়ক 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 গায়িকাদের তাদের গায়কের উপরেই সৌন্দর্যটা বেড়ে যায়। যে কোনো গানের সৌন্দর্য বাড়ে, আপনি যেই কম্পোজিশনেরই হোক না কেন। আর কম্পোজিশন ভালো হলে তো কোনো কথাই নেই। ঠিক আছে, তাহলে আমি আজকের মতন খাম্বাজ ঠাটের অন্তর্গত গৌর মল্লারের পরিচয়, স্বরবিন্যাস, সর্বস্ব আপনাদেরকে ডিটেলসে জানিয়ে দিলাম। হ্যাঁ, আশা করি আপনারা অনেকটা উপকৃত হবেন আর আমাকে সাবস্ক্রাইব করবেন। মনে পড়েছে। আপনারা ভালো থাকুন। নমস্কার।